আগস্টে বেড়েছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক। হামে আক্রান্তের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। ফেনীর নুসরাত হত্যায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল। ঢালাও মৃত্যুদণ্ড দেয়া সংশ্লিষ্ট বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট। এবং রংপুরে নৃশংস হত্যাকাণ্ড, শ্বাসরোধেই 4 হত্যা। প্রতিবেদন ফরেনসিক বিভাগের। পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ নিহতদের স্বজনদের। আমন্ত্রণ চ্যানেলে সন্ধ্যার কথায়, সঙ্গে আছে ফয়সাল মাহমুদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগস্টে দ্রুত বাড়ছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ফলে 2 রোগের প্রকোপে দেশে তৈরি হয়েছে উদ্বেগজনক পরিস্থিতি। এদিকে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 933 জনে। হাম ও উপসর্গজনিত আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে 1,50,652 জনের শরীরে। অন্যদিকে ডেঙ্গুতে নতুন করে 3 জনের মৃত্যু এবং 994 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু 85 জন এবং আক্রান্ত 29,923 জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 2000 ডেঙ্গু রোগী। হামের রোগীর চাপের পাশাপাশি ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থার উপরও বাড়তি চাপ তৈরি হয়েছে। 5-6 দিন ধরে হঠাৎ করে জ্বর পড়ার থেকে দেখুন না করতে হয়েছে। ঠিক আছে, আমাদের ডাক্তার টেস্ট করেছি, ডাক্তার টেস্ট করে ডেঙ্গু হয়েছে। পরীক্ষা দিছি, ডেঙ্গু পরীক্ষা করছে, তো ডেঙ্গু তো ধরা হয়েছে। সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনারে তিনি এই নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সংক্রমণের চিকিৎসায় শুধু অ্যান্টিবায়োটিকের উপর নির্ভর করলে হবে না, বরং প্রতিরোধের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। বড় ধরনের রোগ ও সংক্রমণ ঠেকাতে ধারাবাহিকভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সরকারি বেসরকারি সব হাসপাতালকে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনার উপর গুরুত্ব দেন তিনি। টিউবারকুলোসিস আমরা ভোট ভিক্ষা করি মানুষের কাছে। We go from door to door to give their vote in favor of me or everybody who goes to contest in election. There are so many tuberculosis patients in the villages at this moment. Regarding this disease, yet the people are shy to disclose it, he or she is suffering from tuberculosis. দেশ জুড়ে আলোড়ন তোলা নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর রায় দিয়েছেন হাইকোর্ট। 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 4 জনের যাবজ্জীবন এবং 10 জন খালাস পেয়েছেন। ঢালাও মৃত্যুদণ্ড দেয়ায় সংশ্লিষ্ট বিচারকের বিচারিক ক্ষমতাও কেড়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত কাউসার হামিদ শিকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীর সোনাগাজীর সেই মাদ্রাসার ছাদ 2019 সালের 6 এপ্রিল। এখানে নৃশংস হামলার শিকার হন নুসরাত জাহান রাফি। মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানানোয় তাকে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নুসরাতের। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দীর্ঘ আইনি লড়াই শেষে রায় দিয়েছেন হাইকোর্ট। 2 আসামির মৃত্যুদণ্ড বহাল, 4 জনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং 10 জনকে খালাস দেওয়া হয়েছে। শুনানি শেষ হয়েছে, তন্মধ্যে 10 জনকে মাননীয় হাইকোর্ট বিভাগ বেকসুর খালাস দিয়েছেন, 4 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আর 2 জনকে মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। একই সঙ্গে নিম্ন আদালতে 16 আসামিকে ঢালাওভাবে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আমাদের মাননীয় হাইকোর্ট বিভাগ বলেছেন, মাননীয় হাইকোর্ট বিভাগ এটি বলেছেন যে বিচারিক আদালত এইভাবে নির্বিচারে ফাঁসি দিতে গিয়ে যেভাবে প্রতিটা পরিবারের উপর একটা ডিভাস্টেটিং এফেক্ট নেমে এসেছে, এই জন্য তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন
এবং তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করতে বলেছেন। এদিকে রায়কে কেন্দ্র করে নুসরাতের বাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা রায় হয়েছে এবং আমরা আসি ইয়া থেকেও থাকবো। এরপরেও আমরা যতক্ষণ পর্যন্ত না এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের ঝামেলা যাতে না হয়, আমরা সবসময় নিরাপত্তায় আছি, নিরাপত্তায় থাকবো। হাইকোর্টের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নুসরাতের পরিবার ও এলাকাবাসী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সন্তুষ্ট এই রায়ে, যেটা হত্যা প্রকাশ হয়ে গেছে আজকে, নুসরাতের হত্যা করা হয়েছে। আমরা এই রায়, আমরা আদালতের প্রতি অনেক শ্রদ্ধাশীল। আমরা জানি আমরা নিয়ে বিচার পাবো। এখন শুধু আমাদের নিরাপত্তার প্রয়োজন। আপনারা জানেন এই ইতিপূর্বে একটি রায় হয়েছিল এই মামলায়। এই রায়ে অনেক নিরপরাধ মানুষকে ফাঁসানো হয়েছিল। আজকে আদালতের মাধ্যমে এই ঐতিহাসিক রায়ের মাধ্যমে আমাদের এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে। ভালো একটা রায় পেয়েছি। আসলে আমাদের যে প্রত্যাশা ছিল, আমরা যে এলাকাবাসীর যে প্রত্যাশা ছিল, ওই প্রত্যাশা অনুযায়ী আমরা রায় পেয়েছি। 2019 সালের 27 মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন নুসরাত। মামলা প্রত্যাহারে রাজি না হওয়ায় 6 এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয় তাকে। 4 দিন মৃত্যুর সঙ্গে লড়ে 10 এপ্রিল মারা যান নুসরাত। সাদাত হোসেন ইমরান, চ্যানেল এস নিউজ ডেস্ক। রংপুরের শিক্ষক গণপতি চক্রবর্তী তাঁর স্ত্রী ও 2 সন্তানকে হত্যার পেছনে মাদক সেবনে বাধা দেয়াকে হত্যাকাণ্ডের কারণ বলছে পুলিশ। তবে এত বড় নৃশংস হত্যাকাণ্ডে মাত্র 2 জন তরুণের জড়িত থাকা এবং পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নিহতদের স্বজনরা। এই ঘটনায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি অপরাধ বিশ্লেষকদের। মিঠুন সরকারের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন রায়হান উদ্দিন মানিক। 22 আগস্ট রাতে রংপুর নগরের কামাল কাসনা এলাকার একটি 3তলা বাড়ি থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও ছেলে আয়ুষ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। 23 আগস্ট সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাহবুদ জানান, মাদক সেবনে বাধা দেওয়া এবং পরিচয় জেনে যাওয়ার ভয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে গ্রেপ্তার হওয়া 2 জন। মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ পাশের বিল্ডিংয়ের উপর দিয়ে ওনাদের ছাদে আসে। ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন ভিকটিম গণপতি চক্রবর্তী স্যার যখন উপরে সাউন্ড শুনে তিনি উপরে যান। আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে উনাকে সেখানে হত্যা করেন। তবে ভিন্ন কথা বলছেন নিহতের স্বজনসহ আশেপাশের মানুষ। 4টা জীবন, 4টা মানুষকে যে মারলো, আমরা সরকারের কাছে তার ন্যায় বিচার চাই। উপযুক্ত শাস্তি হিসাবে তাদের জন্য দড়িতে ঝুলে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। গ্রেপ্তার সিদ্ধার্থের বাবার দাবি, তার ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিশ্বাসযোগ্য নয়। যা বলছে তা আমাকে মেনে নিতে হবে তো, কারণ যেহেতু আমি ওখানে ছিলাম না বা আমি জানি না বা কিছুই জানি না, এই না জানার কারণে তো আমাকে ওইটাই মানতে হবে। অপরাধ বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় আনা না গেলে সমাজে অপরাধ বাড়তে থাকবে। যারা আজকে বড় বড় অপরাধগুলো করতেছে, সেটা হতে পারে গ্রিভেস হার্ট, সেটা হতে পারে মার্ডার, সেটা হতে পারে হোমিসাইড, কিন্তু তারা 10% থেকে 20% পানিশমেন্ট তারা ফেস করতেছে না, যার কারণে এই পানিশমেন্টটা ফেস না করার কারণে তারা আরও বেশি কনফিডেন্ট হয়ে যাচ্ছে। তারা জাস্টিস সিস্টেম সেটার সব কিছু তারা জেনে যাওয়ার কারণে, জাস্টিস সিস্টেমের লুপহোলসগুলো জেনে যাওয়ার কারণে তারা অনেক বেশি খুব কনফিডেন্টলি তারা আরও বড় বড় অপরাধগুলো তারা সংগঠিত করে। একসাথে এতজনকে তারা মার্ডার করলো, এটা কিন্তু ছোটোখাটো বিষয় না। নৃশংস এই হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রংপুর 3 আসনের সংসদ সদস্য। ডাকাতি হোক বা অন্য যে কোনো কারণে হোক, অবিলম্বে এটার মূল কারণ উদ্ঘাটন হওয়া উচিত, কারণ এটার উপর আমাদের অনেকটা জননিরাপত্তা নির্ভর করছে। আগামী দিনে আমাদের এই শহরের মানুষের আমরা চাই নিরাপদে বসবাস করতে। এই হত্যাকাণ্ডে নিহতদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফরেনসিক বিভাগ।
নিহতদের মুখমণ্ডলে কোনো রাসায়নিক পদার্থ ব্যবহারের আলামতও পাওয়া যায়নি। তবে এমন মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। বাড়িতেও মানুষের জীবনের নিরাপত্তা কেন নেই, এমন প্রশ্ন সাধারণ মানুষের। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বর্তমানের তুলনায় অর্ধেকে নামিয়ে আনাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে বাংলাদেশ রোড সেফটি প্রকল্পের অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব দেন মন্ত্রী। এ সময় জরুরি সেবা নিশ্চিতে 7টি অ্যাম্বুলেন্স, 40টি অ্যাম্বুলেন্স মোটরসাইকেল ও 80টি পেট্রোল মোটরসাইকেল হস্তান্তর করা হয়। আমাদের সবার কমিটমেন্ট হবে যে 2030 সালের মধ্যে যেন সড়ক দুর্ঘটনা আমরা অর্ধেকে হ্রাস করতে পারি। সেটি যদি না হয় তাহলে আমাদের এই সব প্রচেষ্টা সব অর্থ উৎসন্নে যাবে। বিএনপি সরকারের দেয়া অধিকাংশ প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সরকারের 180 দিনের কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, চলতি বছরের 17 ফেব্রুয়ারি প্রথম মন্ত্রিসভার বৈঠকে বিএনপি সরকার 180 দিনের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা উন্নতি এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ এই 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। তবে 6 মাসে এই 3 ক্ষেত্রেই সরকার নিদারুণভাবে ব্যর্থ হয়েছে। একই সঙ্গে অব্যবস্থাপনা, অদক্ষতা ও পরিকল্পনাহীনতার কারণে সরকার আবারও পুরনো রাজনৈতিক ধারায় ফিরে গেছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা। 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছিল, যেখানে তারা 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিয়েছিল, এই 3টি বিষয়তেই তারা কিন্তু নিদারুণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিতে সমন্বিতভাবে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুজফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রতিবন্ধকতা, আন্তর্জাতিক রাজনীতি ও জাতীয় অগ্রাধিকার শীর্ষক সেমিনারে তিনি এই আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ও দীর্ঘমেয়াদী সহযোগিতা জরুরি। সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ASM আলী আশরাফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 96 children are born in this camp every single day. A generation is growing up with no future and no hope. Soon, they will outnumber local Bangladeshis in Teknaf and Ukia, reshaping the demography of the region. And where there is no future, there is no fertile ground, and there is a fertile ground for radicalization birth. And for those who trade the politics as an identity. বাংলা কিউআর বাধ্যতামূলক করার পর দেশে ডিজিটাল লেনদেনে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বর্তমানে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে 110 কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে। জুলাইয়ের শুরুতে যেখানে দৈনিক গড়ে প্রায় 1,78,000 লেনদেনে 37 কোটি টাকার কেনাকাটা হতো, সেখানে 16 থেকে 22 আগস্ট সময়ে প্রতিদিন গড়ে 3,03,000 লেনদেনের কেনাকাটার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 110 কোটি টাকায়। একই সময়ে বাংলা কিউআরের মার্চেন্ট সংখ্যা 16 লাখ থেকে বেড়ে 30 লাখে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারি ও বেসরকারি ব্যাংকের অংশগ্রহণে এই উদ্যোগ দেশের নগদবিহীন ও ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সম্প্রসারিত করবে।
সমতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও এর প্রভাব অর্থনৈতিক সম্পর্কে পড়বে না, বরং পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে ভবিষ্যতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আজ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ভারতীয় হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশেই স্বাধীন ও সার্বভৌম, কেউ বড় বা ছোট নয়। দুই দেশের তরুণ প্রজন্মের জন্য শান্তি ও সমৃদ্ধির পরিবেশ তৈরি করা সরকারের দায়িত্ব। এ সময় পোশাক খাতে যৌথ উদ্যোগ ও উৎপাদন বাড়ানোর প্রস্তাবও দেন তিনি। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী জানান, চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু সহ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তো এইটাও দরকার যে অফিসার লেভেল, আমাদের অফিসার্স আর বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার, ওরা রেগুলার টাচে থাকা দরকার। দেখুন, দুদিকে আছে, একটা পলিটিক্যাল লেভেল ওইটা থাকবে, আর সবসময় আমি বলি যে ডেমোক্রেসিতে ইস্যু থাকবে, আর অন্য হচ্ছে মানুষের কি চায়, আর ওইটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিছু হতে পারে না। আর আমাদের দুই দেশের সাধারণ মানুষ অনেক ট্যালেন্টেড আছে, এই কথাটাও আমি বললাম যে অনেক ওদের নলেজ, আর বেশিরভাগ যা ইয়াং জেনারেশন আছে, ইয়াং জেনারেশন যা ওদের ক্ষমতা আছে, যা ওদের জানাশোনা আছে, যা ওদের অ্যাসপিরেশন আছে দুই দেশের, তাহলে ওই ইয়াং জেনারেশনের অ্যাসপিরেশন এইটা আমাদের সবাই দায়িত্ব। সো ওই দিশাতে আমরা যা করা আছে আমরা নিশ্চয়ই করব। কুল মিলিয়ে খুব ভালো আমার মিটিং হলো। আই এম ভেরি গ্রেটফুল টু দ্য অনারেবল মিনিস্টার। আপনারা তো জানেন, দুই দেশের মধ্যে এখনও প্রায় $12 বিলিয়ন দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। গত বছরও $13 বিলিয়ন মতো, প্রায় 15-13 বিলিয়ন। গত বছরও ভারতের রপ্তানি ছিল প্রায় 11 বিলিয়নের মতো, 10.89। বাংলাদেশ থেকেও 2 বিলিয়নের মতো গিয়েছে। তো ইন্ডিয়ার সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য আমাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, চীনের পরে। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যেই সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন, সেই আলোচনা হয়েছে। ওনারা ল্যান্ড বর্ডারগুলি পুরোপুরি ফাংশনাল করা, আপনার বর্ডার হাটগুলি পুনরায় চালু করা, তারপরে ল্যান্ড বর্ডার দিয়ে সুতা আমদানি যেটা এখন প্রহিবিটেড, সেটাকে আবার পুনরায় চালু করা, সাবরুম এবং আরও 2-1টা রাস্তার ব্যাপারে তাদের আমাদের নজরে এনেছেন। এই সমস্ত নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। ঘূর্ণিঝড় নাররার আঘাতে দক্ষিণ চীনের ওয়াংজি প্রদেশ ও উত্তর ভিয়েতনামে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে গুয়াংজির প্রায় 54,000 মানুষ এবং উত্তর ভিয়েতনামের 4,300 পরিবার বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়েছে। ভিয়েতনামে ঝড় বৃষ্টিতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার ভোরে উত্তর ভিয়েতনামের উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় নাররা। এর আগে টানা বর্ষণে ল্যাংসন ও কাওরাং প্রদেশে 24 ঘন্টায় 300 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। বন্যায় পর্যটন শহর কুয়াং নিয়েও ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে প্রায় 55,000 পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং 10,000 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে চীনের গুয়াংজি প্রদেশের 15টি নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চংজু ও শহরেও দেখা দিয়েছে বন্যা। পরিস্থিতি মোকাবেলায় দুই দেশের উদ্ধারকারী বাহিনী দুর্গতদের উদ্ধারে কাজ করছে। অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ভারতের বিপক্ষে কলকাতায় ম্যাচ খেলার পর 5 বা 6 অক্টোবর ঢাকায় আরেকটি ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। এ লক্ষ্যে 5 সদস্যের ব্রাজিলিয়ান প্রতিনিধি দল জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করে মাঠের সুযোগ সুবিধা ঘুরে দেখেছে। প্রায় 90 সদস্যের বহর নিয়ে বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে ব্রাজিলের।
তবে বাংলাদেশের সামনে রয়েছে ফিফা এশিয়ান কাপের ব্যস্ত সূচি, যেখানে ফাইনাল হবে ৩রা অক্টোবর। এছাড়া ব্রাজিলের মতো বড় দলকে আতিথ্য দেয়া এবং ম্যাচ আয়োজনের বিপুল ব্যয় ভাবাচ্ছে বাফুফেকে। সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে চায় বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে প্রস্তাবটি বাস্তবায়িত হলে ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে খেলতে দেখা যেতে পারে ব্রাজিল জাতীয় দলকে। আগামীতে তারা যে কোনো দেশের বিপক্ষে অথবা আমাদের বাংলাদেশের বিপক্ষেও খেলতে চায়। তো যেহেতু মাঠ তাদেরকে আমরা বুঝিয়েছি যে মাঠের কাজ চলমান, আর হয়তো 2 উইক্সের মধ্যে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। তারা পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখছে, মাঠের ড্রেনেজ সিস্টেম কী আছে, পানি কিভাবে দিচ্ছে, প্লাস হলো ঘাসগুলো দেখছে। এখানে মাঠে যারা কাজ করতেছে তাদেরকে ডেকে নিয়েও কথা বলছে। চ্যানেল এস সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আগস্টে বেড়েছে হাম ও ডেঙ্গুর সংক্রমণ। ডেঙ্গুর পরিস্থিতি উদ্বেগজনক। হামে আক্রান্তের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। ফেনীর নুসরাত হত্যায় 2 জনের মৃত্যুদণ্ড বহাল। ঢালাও মৃত্যুদণ্ড দেয়া সংশ্লিষ্ট বিচারকের বিচারিক ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট। রংপুরে নৃশংস হত্যাকাণ্ড, শ্বাসরোধেই 4 হত্যা। প্রতিবেদন ফরেনসিক বিভাগের। পুলিশের বক্তব্য নিয়ে সন্দেহ নিহতদের স্বজনদের। বাংলা কিউআরে প্রতিদিন 110 কোটি টাকার লেনদেন। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন। 1.5 মাসেই লেনদেন বেড়েছে প্রায় 3 গুণ। এবং অক্টোবরে ঢাকায় খেলতে চায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিনিধি দলের জাতীয় স্টেডিয়াম ও কিংস অ্যারেনা পরিদর্শন, ব্যয় নিয়ে ভাবনায় বাফুফে। এই ছিল চ্যানেল এস সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।